সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আপনারা জানেন আমরা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অনুষ্ঠানে নানা বিষয়ের উপরে বিশ্লেষণ দেই এবং আজকে শেষ দিনে আমরা কথা বলতে চাচ্ছি বাংলাদেশ বিমানের বোয়িং ক্রয় নিয়ে। চারিদিকে যখন মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা এই নিয়ে খোদ সংসদে পর্যন্ত আলোচনার দাবি উঠেছে, যদিও তা এখন পর্যন্ত হয়নি। ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি করা হয়েছে তার বাস্তবায়ন আসলে শুরু হয়ে গেছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ছিল, তার 3 দিন আগে তড়িঘড়ি করে চতুরতার সাথে অত্যন্ত ধুরন্ধরভাবে এই চুক্তি করেছিল ইউনূস সরকার। তার বাস্তবায়ন এখন করতে চলেছে এই সরকার, বাধ্য হয়েই বোধহয় করতেই হচ্ছে, কারণ আমেরিকা একটি পরাক্রমশালী দেশ। সেই বিবেচনা থেকেই আজকে সন্ধ্যায় 14টি বোয়িং কেনার চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এই চুক্তি অনুষ্ঠানে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, এবং বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সহ অনেকেই সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিমান মন্ত্রণালয়ের তারা তো থাকবেনই। এখন আমরা যদি একটু পয়েন্ট বাই পয়েন্ট দেখি যে কি হতে যাচ্ছে আসলে এই চুক্তির অধীনে যে 14টি বিমান কেনা হচ্ছে, এগুলো সবই বোয়িংয়ের বিমান। আগে আমাদের এয়ারবাসও ছিল, এখন থেকে সেখান থেকে সরে আসবে বাংলাদেশ বিমান। মোট ব্যয় হবে $3.7 বিলিয়ন। বাংলাদেশের টাকা এটি 37,000 কোটি টাকারও বেশি, এবং বলা বাহুল্য যে এটি হবে বাংলাদেশ বিমানের ইতিহাসের সবচেয়ে বহর সম্প্রসারণ পরিকল্পনা, যদিও বাংলাদেশ বিমান কোনোদিন লাভের মুখ দেখেনি। কোন বিমানের মডেল কতটি আছে যেটা আমরা জানলাম, 8টি 787 ড্রিমলাইনার থাকবে, বোয়িং 737 ম্যাক্স থাকবে, আরও বোয়িংয়ের যে সমস্ত আছে সেগুলি কয়েকটি করে থাকবে, মোট 14টি। আমরা যখন এই চুক্তিটি করছি, অর্থাৎ বাংলাদেশ বিমান যখন এই চুক্তিটি করছে, আপনাদের মনে থাকবার কথা একটা কঠিন সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। ইরান যুদ্ধের পর, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, উপসাগরীয় পরিস্থিতির পর বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে, জ্বালানির মূল্য বাড়াতে হয়েছে, মূল্যস্ফীতি বাড়ছে, অর্থনীতিতে কোনো গতি নেই, ফলে সরকার একটা কৃচ্ছ্রতা সাধন প্রক্রিয়ার মধ্যেই আছে। এর মধ্যেই সরকার, আমরা দেখেছি মার্কেট আগে আগে বন্ধ করে দেওয়া হচ্ছে, অফিস আদালত ছুটি দেওয়া হচ্ছে বিদ্যুৎ সেভিংসের জন্য। এত কিছুর মধ্যেই সরকারের সমস্ত কড়াকড়ি আরোপের মধ্যেই কিন্তু এই কেনাকাটার উৎসবটা শুরু হতে যাচ্ছে আজকে। আমরা জানি যে বৈদেশিক মুদ্রারও কিন্তু একটা চাপ আছে, তারপরে ডলারে এটি কিনতে হবে এবং উচ্চ মূল্যস্ফীতির বিষয়টা তো আছেই। তাই অর্থনীতিবিদরা প্রশ্ন করছেন, এটি কি অগ্রাধিকার ছিল? এই প্রশ্ন থাকবেই, কিন্তু তারপরেও চুক্তি অনুযায়ী হয়তো এটি করতে বাধ্য হচ্ছে সরকার, এবং তার উপরে নতুন সরকারের উপরে এই চুক্তি চাপিয়ে গেছেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। বিশ্বব্যাংক যেটা বলছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং রিজার্ভের যে সংকট আছে তার চিত্রটা যদি আমরা একটু বিবেচনা করি, বিশ্বব্যাংক বলছে প্রবৃদ্ধি কমে 3.9 হতে হবে। বাংলাদেশ একসময় 8% প্রবৃদ্ধি অর্জন করেছিল। এশীয় উন্নয়ন ব্যাংক যেটা বলছে বৈদেশিক ঋণের ঝুঁকি বাড়ার শঙ্কা আছে, এবং IMF এবং বিশ্বব্যাংকের কাছে সরকার 300 কোটি $3 বিলিয়ন চেয়েছে পরিচালন ব্যয় নির্বাহের জন্য। সেখানে বোয়িংগুলোর দাম পড়বে $3.7 বিলিয়ন। স্বাভাবিক কারণে এই ধরনের চুক্তি নিয়ে প্রশ্ন উঠবে। এখন কথা হলো, এটি কি বাণিজ্য না বিমান? এই কৌশলগত প্রশ্নটা থাকছেই। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বা ঘাটতি কমানোর চেষ্টার অংশ হিসেবে এই চুক্তি করা হয়েছে, এবং বোয়িংকে ধরা হয়েছে 1 নম্বর আইটেম হিসেবে, কারণ এগুলোর দাম বেশি। এগুলো কেনার মাধ্যমে বড় একটা ছাড় দেওয়া যাবে যুক্তরাষ্ট্রকে, এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে যে শুল্ক চাপ ছিল সেটা মোকাবেলা করার জন্য এটি করতে হচ্ছে। আরও যেটি হলো, LNG আনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। আগে আমরা কাতার থেকে আনতাম, ভোজ্য তেল আনতে হবে যা আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, মালয়েশিয়া থেকে আনতাম। কৃষি পণ্যের আমদানিও কিন্তু এই চুক্তির অধীনে করতে হবে, এবং সেটি হবে বাংলাদেশের কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা।
এই বোয়িং কেনায় কোনো ঋণের ফাঁদে কি পড়তে যাচ্ছে বাংলাদেশ? পড়তে যাচ্ছে। কারণ এই বোয়িং কেনার টাকা বাংলাদেশের কাছে নেই। সভরেন গ্যারান্টি দিয়ে এই ঋণ নিতে হবে বাংলাদেশ বিমানকে, এবং যদি তা হয় তাহলে সরকার গ্যারান্টি দিচ্ছে, অর্থাৎ বাংলাদেশ বিমান দিতে না পারলেও এই টাকা সরকারকে তার রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে। সুদের হার এবং ডলার রেটের হার যদি বাড়ে তাহলে ঋণের বোঝা বাড়বে, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং যন্ত্রাংশে অতিরিক্ত খরচ হবে, এবং চাহিদার বিপরীতে যেহেতু কেনা হচ্ছে, অর্থাৎ চাহিদা নাই কিন্তু কিনতে হচ্ছে, ফলে ভবিষ্যতে একটা বড় ঝুঁকি তৈরি হবে এই বিমানগুলো নিয়ে। আরেকটা হলো, বাংলাদেশ বিমান আসলে কত বড় এয়ারলাইন্স, তার রুট কত? খুব বেশি না, কিন্তু একটা ছোট এয়ারলাইন্স, সব জায়গায় বাংলাদেশ বিমান যায়ও না, এবং দেশের বেশিরভাগ রুট স্বল্প এবং মধ্য দূরত্বে। দেশের অভ্যন্তরে তো এগুলো ব্যবহার করা যাবেই না, কারণ বাংলাদেশের সবচেয়ে দূর প্রান্ত কক্সবাজার, সেখানে পৌঁছতেও 1 ঘন্টার বেশি লাগে না। এখন যেটা হলো যে ছোট বিমানের চাহিদা বেশি ছিল, কিন্তু কিনতে হচ্ছে বড় বিমান অভ্যন্তরীণ, এবং আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা শুনি বিমান বিশেষজ্ঞদের কাছ থেকে, এমনকি আন্তর্জাতিক রুটেও, এবং যেটা হবে যে আমাদের রুটগুলোর সম্প্রসারণ হচ্ছে না, আমাদের বিমান লাভ করতে পারছে না, সেখানে নানা ধরনের অনিয়ম দুর্নীতি আছে, তার মধ্যে এরকম একটা বড় কেনাকাটার চাপ বাংলাদেশ বিমানকে নিতে হচ্ছে। একচেটিয়া মার্কিন নির্ভরতা কি আমাদেরকে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে ইউরোপে? সেই ভাবনাও আছে। আমরা এতদিন ফ্রান্সের এয়ারবাসের কথা শুনেছি, এখন শোনা যাচ্ছে যে না, আমাদেরকে বোয়িংই নিতে হবে। শুধু বোয়িংয়ের উপরে নির্ভর হলে বাংলাদেশ বিমানের প্রতিযোগিতার সক্ষমতা কমবে বলে শঙ্কা আছে, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকে এই শঙ্কাটা উচ্চারিত হয়েছে। তারা পরামর্শ দিচ্ছেন যে এয়ারবাসকেও যেন বিবেচনায় রাখা হয়। তবে এখনই কিনছে, এখনই পাওয়া যাবে তাও কিন্তু নয়, সেটাও একটু আমরা যদি দেখি, দীর্ঘ অপেক্ষা, সরবরাহ ও ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সেটা একটু চিন্তা করি। উড়োজাহাজ পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে 2032 সাল পর্যন্ত। বর্তমান বহর আমাদের বিমান আছে 21টি, সেটা কমে গেছে 19টি। 2035 সালের মধ্যে 47টি করতে হবে বলে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বিমানকে। আমরা জানি না এটা কতটা সম্ভব হবে, তবে 14টি যদি কেনা হয় তাহলে তো বড় একটা লম্ফজম্ব হবে, সেটা বোঝাই যাচ্ছে। এই কেনাকাটা, এই চুক্তি, এগুলোর যে স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠছেই। তার মধ্যে বিমানের এত বড় একটা কেনাকাটা, $3.7 বিলিয়ন, এটি একটি বিশাল কেনাকাটা। আমার কাছে মনে হয় যে একটা পূর্ণাঙ্গ আর্থিক বিশ্লেষণ জাতির সামনে উপস্থিত করা প্রয়োজন, ধাপে ধাপে বাস্তবায়ন করা জরুরি। আর বিমান, সারা জীবন আমরা শুনি লোকসানি প্রতিষ্ঠান, এর ব্যবস্থাপনা ভালো না, সব কিছু মিলে বিমান কি ব্যবস্থাপনায় উন্নত হতে পেরেছে? ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠেছে, সক্ষমতা বাড়িয়েছে? যদি তা না হয়, ব্যবস্থাপনার দক্ষতা এবং লাভজনকতা নিশ্চিত করতে না পারলে আগামী দিনে এই বোয়িং বিমানের চাপ অর্থনীতিকেই নিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী রোববার নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।